ওয়েলকাম টু দ্য অ্যানাদার ক্লাস অফ বায়ো লার্নিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের একদম ব্র্যান্ড নিউ দিনে একটা ব্র্যান্ড নিউ চ্যাপ্টার নিয়ে আমরা আসতে চলেছি, বা আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটা আমরা প্রিভিয়াস ক্লাসে শেষ করে দিয়েছিলাম, প্ল্যান্ট টিস্যু। তো প্ল্যান্ট টিস্যু যারা দেখোনি তারা বায়ো লার্নিং ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেখানকার প্রত্যেকটা ক্লাসের ভিডিও চ্যাপ্টার ওয়াইজ এবং সেখানে গ্রুপ প্লে লিস্ট বানানো আছে। তো সেখান থেকে তোমরা অবভিয়াসলি সার্চ করে নিতে পারো, প্রত্যেকটা ক্লাস পর তোমরা পেয়ে যাবে। তো আমি প্ল্যান্ট টিস্যুর পর প্ল্যান্ট মরফোলজিটা আর যাচ্ছি না, প্ল্যান্ট মরফোলজিটা আপাতত বন্ধ রাখলাম। বন্ধ রাখার পর আমরা একদম চলে আসবো একটা নতুন চ্যাপ্টারে। তো যেটা তোমরা কিছুটা অবগত আছো, তোমরা সিলেবাস পেয়েছো। তো সেখান থেকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব, সেই চ্যাপ্টারটা ঢোকার আগে আমি জাস্ট একটু গল্প করি তোমাদের সাথে। তো গল্পটা হচ্ছে যে আমরা তো মোটামুটি সবাই খাবার খাই। তো আমরা সবাই খেয়েই বেঁচে আছি, অবভিয়াসলি তুমি খাচ্ছ, আমি খাচ্ছি, সবাই খাই আমরা। তাহলে আমাদের খাবার থেকে আমরা শক্তি পাই। এবার প্রশ্ন হলো যে এই শক্তিটা আসে কোথা থেকে? তাহলে খাবার খেলে আমরা শক্তি পাচ্ছি, তাহলে সেই শক্তিটা কোথা থেকে আসে আমরা জানি না। আমরা জানবো, অবভিয়াসলি আমরা জানবো। এবার যে প্রসঙ্গটা আমি আসবো সেটা হচ্ছে যে খাবার আমরা যখন খাই তাহলে কি করি? আমরা প্রধানত বাজার থেকে কিছু কাঁচা মাল, যেমন সবজি, মশলাপাতি, তেল, এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসি। নিয়ে আসার পর আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে যেটাকে আমরা বলি কিচেন বা রান্নাঘর। তাহলে সেই রান্নাঘরে আমরা কি করি? রান্নাটা করি। রান্না করার পর সেই খাবারটাকে আমরা খাই। তাহলে আমরা কিন্তু সরাসরি বাজার থেকে কোনো জিনিস কিনে আনার পর, সবজি কিনে আনলাম দিয়ে কাঁচা খেয়ে নিলাম, এরকম কিন্তু হয় না, এবং সেটা সম্ভব নয়। তো তাহলে আমরা কি করি? প্রত্যেকটা জিনিসকে বা কাঁচামালগুলোকে প্রপার ইনগ্রেডিয়েন্ট দিয়ে রান্না করে বা একটা প্রসেসিংয়ের মধ্যে গিয়ে তাকে কি করি, মানে খাদ্যযোগ্য উপাদানে কনভার্ট করি, দেন তারপরে আমরা খাই। তাহলে আচ্ছা বলো তো, তাহলে আমরা যে এইভাবে খেলাম, উদ্ভিদও কি খায়? খায় না? জানি না, তাই তো। আচ্ছা, কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে খাদ্য, তাহলে উদ্ভিদও কিন্তু খাবার তৈরি করে, এটা আমরা অনেকেই জানি বা অনেকের আমাদের ধারণা রয়েছে। কিভাবে করে, কোথায় করে, কি খাবার তৈরি করে, কি কাঁচামাল লাগে, তাহলে সেই সমস্ত জিনিসগুলো আমাদের আসতে হলে আমাদের যে চ্যাপ্টারটা আসতে হবে সেটা হচ্ছে উদ্ভিদের খাদ্য সংশ্লেষ প্রক্রিয়া। আমরা সবাই জানি যে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, তার বেসিক ধারণা আমাদের রয়েছে। তাহলে আমরা ডিটেলসে আজকে ঢুকবো। আমাদের টোটাল ক্লাসটাই থাকবে, আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে এনসিইআরটি ইউনিট 4 চ্যাপ্টার নাম্বার 13, এবং বাংলা বই যদি তোমরা দেখো তাহলে চ্যাপ্টার নাম্বার 12। তাহলে বাংলা বইয়ের চ্যাপ্টার নাম্বার 12 এবং ইংলিশ বইয়ের চ্যাপ্টার নাম্বার 13। তাহলে আমরা কি পড়তে চলেছি? ক্লাস 11 এর ইউনিট 4 এর 4 নম্বর ইউনিটের চ্যাপ্টার নাম্বার 14 ইন বেঙ্গলি ভার্সন, সরি, চ্যাপ্টার নাম্বার 12 বাংলা বইয়ের ক্ষেত্রে, অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 13 হলে সেটা হবে এনসিইআরটি চ্যাপ্টার নাম্বার 13, এবং বাংলা ভার্সন বই তোমরা যদি দেখো চ্যাপ্টার নাম্বার 12। তাহলে যে জায়গাটা পড়তে চলেছি আমরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, সেটা হচ্ছে দেখো চ্যাপ্টার বইয়ের বোর্ডের মধ্যেই লেখা রয়েছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। তাহলে উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়াটাকে কি বলা হলো? সালোক সংশ্লেষ। কি এই সালোক সংশ্লেষ? কি এই ফটোসিনথেসিস? কিভাবে হচ্ছে? তার গাছের রান্নাঘরটাই কোথায় থাকে? রাঁধুনিটাকে, তাই তো? বা তারা গ্যাসটাই পায় কোথা থেকে? বা আগুনটা পায় কোথা থেকে? কে রান্না করে দেয়? কি রান্না হয়? কি কাঁচামাল লাগে? তাহলে এত কিছু কি এর প্রশ্নের উত্তর আমরা দিতে আসবো। তাহলে এত কিছুর উত্তর আমরা প্রত্যেকটাই পাবো, তবে স্লোলি স্টেপ বাই স্টেপ আমরা আজকের ক্লাসের মধ্যেই পুরোটা কভার করব। এবং তোমাদের ফটোসিনথেসিস সম্পর্কে তোমরা ক্লাস 9-এ কিছুটা পড়েছো। সেই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ সম্পর্কে যা যা লাগে, মানে বেসিক কনসেপ্ট যেগুলো, সেইগুলো কিন্তু যে টোটাল আমরা ক্লাসে আজকের মধ্যে বিষয়টাকে বুঝিয়ে দেবো সংক্ষিপ্ত করে। দেখো, এখানে যে শব্দটা উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। আমি এখানে লিখলাম সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ। তাহলে এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ শব্দটাকে যদি আমরা ভাঙি, দেখো ফটোসিনথেসিস, তাহলে দেখো এই শব্দটা আমরা যদি দেখি ফটোসিনথেসিস, তাহলে ফটোসিনথেসিস এই শব্দটার মধ্যে দেখো দুটো আমি ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে ফটো
এইটুকুটা ভাঙলাম। আর একটা হচ্ছে সিনথেসিস। তাহলে ফটোস, ফটো শব্দটা কোথা থেকে এসছে না ফটোজ। ফটোজ শব্দের অর্থ হচ্ছে PHOTOS। ফটোজ শব্দের অর্থ হচ্ছে লাইট বা আলো, লাইট বা আলো। আর সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে টু প্রডিউস বা তৈরি করা, প্রডিউস। তাহলে আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করাকেই বলা হচ্ছে কি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এবার এই সালোক সংশ্লেষ শব্দটাকে ভাঙ। তাহলে সালোক সংশ্লেষ শব্দটাকে ভাঙলে কি পাবে? স যুক্ত আলোক যুক্ত সংশ্লেষ। তাহলে স মানে উপস্থিতিতে, আলো, আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি সালোক সংশ্লেষ। তাহলে ইংলিশে বলা হচ্ছে ফটোসিনথেসিস, বাংলায় বলা হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে আলোর উপস্থিতিতে উদ্ভিদের যে খাদ্য তৈরি করার পদ্ধতি, এই পদ্ধতিটা কি বলা হলো? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এবার এই যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটা প্রথম কে ব্যবহার করেন? তাহলে আমরা প্রথমে যদি আসি যে ফটোসিনথেসিস শব্দটি কে ব্যবহার করেন, তাহলে সেটা হচ্ছে দ্য টার্ম photosynthesis, the term photosynthesis was first coined by Barnes, BARNES 1898 খ্রিস্টাব্দে। ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস। শর্ট কোশ্চেন পড়ে এটা, ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিজ্ঞানী বার্নেস এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, যার অর্থ হচ্ছে কি না এই সালোক সংশ্লেষ। এবার দেখো চলে আসি আমরা ফটোসিনথেসিস যে বিষয়টা আছে, ফটোসিনথেসিস বিষয়টা যাওয়ার আগে সংজ্ঞাটা আমরা একবার দেখে নিই। তাহলে ফটোসিনথেসিস আমরা কি জানি? ফটোসিনথেসিস, আচ্ছা সংজ্ঞাটা যাওয়ার আগে এর কম্পোনেন্ট বা উপাদানগুলো কি কি আছে সেগুলো আগে জানি, তারপর আমরা সংজ্ঞাটায় আসছি। তাহলে কম্পোনেন্ট অফ ফটোসিনথেসিস, তাহলে এর পরের বিষয়টা আমরা আসছি হচ্ছে কম্পোনেন্ট বা উপাদান। কম্পোনেন্ট কি কি লাগে? তাহলে বাজার থেকে যেমন আমরা মাংস রান্না করার জন্য কি কিনে আনি? মাংস রান্না করার জন্য আমরা মেনলি যেটা কিনে আনি সেটা হচ্ছে মাংস, মশলাপাতি, তাই তো, আর যা যা উপাদানগুলো লাগে সেগুলো সব কিনে আনি। তেমনি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ হওয়ার জন্য কি কি কাঁচামাল আমার লাগে? তাহলে কাঁচামাল বা উপাদান যেগুলো, সেগুলো দেখো আমি পরপর লিখে যাচ্ছি। 4টে উপাদান লাগে। একটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, 2 নম্বর হচ্ছে কি জল, 3 নম্বর হচ্ছে কি ক্লোরোফিল, আর 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে সানলাইট। তাহলে কি কি লাগছে? বাতাস থেকে পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করছে, মূলরম দ্বারা জল শোষিত হচ্ছে, উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকছে কি ক্লোরোফিল বা যেটা সালোক সংশ্লেষকারী রঞ্জক, এবং সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে দিনের বেলায় ফটোসিনথেসিস হয়, রাতের বেলা কিন্তু ফটোসিনথেসিস হয় না। এবার যদি আমি সংজ্ঞাটায় আসি যে সংজ্ঞাটা কি বলবো, তাহলে অবভিয়াসলি এটা উদ্ভিদ দেহের মধ্যে হচ্ছে, এবং তবে কিছু কিছু প্রাণী দেহের ক্ষেত্রেও হয়। আমি পরে আসবো এই জায়গাগুলো যে কোন উদ্ভিদের ক্ষেত্রে হয়, কোন উদ্ভিদের হয় না, কোন প্রাণীর ক্ষেত্রে হয়, সেগুলো আমি পরে আসছি। তাহলে আমরা যদি ধরি ক্লোরোফিল যুক্ত যে উদ্ভিদগুলো রয়েছে, তাহলে সে সকল উদ্ভিদগুলোর মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটি একটি জৈবিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে আমরা যদি সংজ্ঞাটা বলি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত খনিজ লবণ মিশ্রিত জল এবং পত্ররন্ধ্র দ্বারা শোষিত কার্বন ডাই অক্সাইড বা পত্ররন্ধ্রের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করছে, তাদের সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায়। তাহলে বললাম কি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত জল এবং পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাই অক্সাইড সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় কি করে না সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন করে বা সিম্পল সুগার যেটা উৎপন্ন করছে। তাহলে যে জৈবিক রাসায়নিক প্রক্রিয়া কি হচ্ছে, সরল শর্করা গ্লুকোজ তৈরি করলো এবং তোমার কি করছে, উপজাত বস্তু রূপে জলীয় বাষ্প বা জল এবং অক্সিজেন তৈরি করছে। তাহলে সেটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তাহলে এই ফটোসিনথেসিসের কাঁচামালগুলো আমরা দেখলাম, কার্বন ডাই অক্সাইড, জল, ক্লোরোফিল এবং সানলাইট। এবার যদি আমি চলে আসি যে সালোক সংশ্লেষের যে তোমার বিক্রিয়াটা হচ্ছে বা সমীকরণ যেটা আছে, সেই সমীকরণটায় চলে আসি। যে সংজ্ঞাটা আমি বললাম, তাহলে আমরা ডেফিনেশন দেখলাম। তাহলে আমরা ডেফিনেশন বা সংজ্ঞা দেখেছি, ডেফিনেশন বা সংজ্ঞা আমরা দেখেছি।
এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে রিঅ্যাকশন। রিঅ্যাকশনটায় চলে আসে কিভাবে হচ্ছে রিঅ্যাকশন। তাহলে এই যদি বিক্রিয়াটা আমরা দেখি কি হচ্ছে না, দেখো কার্বন ডাই অক্সাইড, বাতাস থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড, বাতাস থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং জল, মূলরম দ্বারা শোষিত জল, তাদের আলোক রাসায়নিক বিক্রিয়ায়, আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে না সরল শর্করা গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ প্লাস উপজাত বস্তু রূপে জল এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি না, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এখানে কি হয় আর কে কে থাকে কম্পোনেন্ট, দেখো আরো দুটো কম্পোনেন্ট থাকে। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার সূর্যালোক, অবভিয়াসলি সূর্যালোক ছাড়া কখনোই হবে না সূর্যালোক। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল। ওকে, তাহলে ক্লোরোফিল, তাহলে সূর্যালোক। তাহলে কি বলেছি, যে জৈবানিক প্রক্রিয়ায়, যে জৈবানিক প্রক্রিয়ায় বাতাস থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মূলরম দ্বারা শোষিত খনিজ লবণ মিশ্রিত জল সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় সরল শর্করা গ্লুকোজ তৈরি করে এবং উপজাত বস্তুরূপে জল এবং অক্সিজেন উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এবার এই যে বিক্রিয়াটা আমি বললাম, এই বিক্রিয়াটা দেখো জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কি না, যেখানে দেখো এখানে কি বললাম, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কনভার্ট হচ্ছে গ্লুকোজ, তাহলে এটা হচ্ছে রিডাকশন, রিডাকশন বা বিজারণ। আর একইভাবে জলটি জারিত হয়ে কি তৈরি হচ্ছে অক্সিজেন, এটাকে বলা হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন। তাহলে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কনভার্ট হলো গ্লুকোজে এবং জল জারিত হয়ে তোমার বা জারণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হলো কি না অক্সিজেনে। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন, রিঅ্যাকশন। তাহলে যেহেতু একই সাথে জারণ বিজারণ ঘটে তাই এটাকে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন। এখানে কি হচ্ছে, এখান থেকে আমি তোমাদের তিনটে কোশ্চেন বলবো। কি কোশ্চেন না, এখানে যদি আমি তোমাকে বলি যে উপজাত বস্তুরূপে যে অক্সিজেনটা পাওয়া যাচ্ছে তার উৎস কি, তাহলে উপজাত বস্তুরূপে যে অক্সিজেন পাওয়া যায় তার উৎস হলো জলের অক্সিজেন হয়েছে। তাহলে এখানে লেখো উপজাত বস্তু হিসাবে, উপজাত বস্তু হিসাবে, বস্তু হিসাবে উৎপন্ন, উৎপন্ন O2 বা অক্সিজেনের উৎস হলো, অক্সিজেনের উৎস হলো কি বললাম না সেটা হচ্ছে জল। এটা একটা গেল। এবার যদি বলে গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি, তাহলে গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন, তাই তো। তাহলে গ্লুকোজ অণুর পরের কোশ্চেন, গ্লুকোজ অণুর, গ্লুকোজ, গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস, উৎস হলো কে না কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন। আর গ্লুকোজ অণুর কার্বনের উৎস কি না, কার্বনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কার্বন। তাহলে বোঝাই গেল যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে তৈরি হচ্ছে গ্লুকোজ এবং জল জারিত হয়ে তৈরি হচ্ছে তোমার অক্সিজেন। এবং এখানে আর কি হয় না সৌরশক্তিটা রাসায়নিক শক্তি রূপে বা শৈতিক শক্তি রূপে এই গ্লুকোজ বা খাদ্যের মধ্যে জমা হচ্ছে। তাহলে এই গ্লুকোজ বা খাদ্যই হলো উদ্ভিদের খাবার, গ্লুকোজ। এবং এই গ্লুকোজ মধ্যে কি থাকছে না যে সানলাইটটা ছিল সেই সূর্যালোকটা শৈতিক শক্তি রূপে তোমার এই গ্লুকোজ বা সরল শর্করার মধ্যে জমা হয়ে থাকছে। তাহলে এই বিক্রিয়াটাই হচ্ছে কি না এর মধ্যেই হয়ে গেল এনার্জি। সেই জন্য এই খাবারটা আবার কি হয়, খাবার খেলে আমরা শক্তি পাই, তাহলে এই শক্তিটা কোথা থেকে এসছে না সূর্যালোক থেকে। সেই সূর্যালোক থেকে যে শক্তিটা খাদ্যের মধ্যে সরল শর্করা গ্লুকোজ হিসাবে উদ্ভিদে জমা ছিল সেই শক্তিটাই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে বা থ্রু রেসপিরেশন, রেসপিরেশনের মাধ্যমে ভেঙে গিয়ে শক্তিটার মুক্তি ঘটায়। তাহলে আমরা খাবার খেলে যে শক্তি পাই তার উৎস কি না, তার উৎস হচ্ছে দুটো প্রক্রিয়ার মাধ্যমে শক্তিটা আমাদের দেহে প্রথমে আসে। কিভাবে, তাহলে আমি যদি একটা ফ্লো চার্ট বলি, তাহলে সানলাইট, তাহলে সকল শক্তির উৎস হচ্ছে আমাদের সানলাইট, 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 সানলাইট থেকে শক্তিটা কোথায় যাচ্ছে না থ্রু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে, ফটোসিনথেসিসের মাধ্যমে, সিনথেসিসের মাধ্যমে কোথায় যাচ্ছে, তাহলে হওয়ার পর সেটা তৈরি হয়ে গেল কি না সেটা চলে গেল গ্লুকোজের মধ্যে জমা থাকলো, গ্লুকোজ।
এই গ্লুকোজকে সেটা প্রাণী বা উদ্ভিদের দেহে প্রবেশ করতে পারে, তাহলে সেখান থেকে উদ্ভিদ বা প্রাণীকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। সেই গ্লুকোজটা কি হয় না থ্রু রেসপিরেশন, রেসপিরেশন, তাহলে রেসপিরেশনের মাধ্যমে কি হচ্ছে না রিলিজ অফ এনার্জি, এনার্জি আমরা পাচ্ছি, এনার্জি আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমি কি দেখালাম, শুধুমাত্র কি করে সৌরশক্তিটা রাসায়নিক শক্তি রূপে বা স্থৈতিক শক্তি রূপে খাদ্যের মধ্যে জমা হচ্ছে। এবার যদি এটা হচ্ছে ফটোসিনথেসিস। এবার যদি আমরা শ্বসনের বিক্রিয়াটা দেখি, তাহলে শ্বসনের বিক্রিয়ার শ্বসন বস্তু হচ্ছে কি গ্লুকোজ। তাহলে গ্লুকোজটা কি হবে C6H12O6, অক্সিজেনের উপস্থিতিতে যদি হয় তাহলে সেটা হবে সবাত শ্বসন, আর অক্সিজেনের অনুপস্থিতিতে যদি হয় সেটা হবে অবাত শ্বসন। তাহলে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কি হয় না এখান থেকে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, আর কি তৈরি হবে, আর তৈরি হবে জল এবং শক্তির মুক্তি ঘটবে। যদি সবাত শ্বসন হয় তাহলে অ্যারোবিক রেসপিরেশন হলে 601 গ্রাম গ্লুকোজ জ্বালানোর ফলে 686 কিলো ক্যালোরি পার গ্রাম, 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে 1 গ্রাম গ্লুকোজ থেকে। এটা যদি অক্সিজেনের উপস্থিতি হয়, ইন প্রেজেন্স অফ অক্সিজেন। আর যদি এটা অবাত শ্বসন হয় তাহলে হবে 50 কিলো ক্যালোরি, 50 কিলো ক্যালোরি পার গ্রাম। তাহলে 1 গ্রাম গ্লুকোজ এটা হচ্ছে অবাত শ্বসন, অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন ক্রস দিয়ে দিলাম মানে অনুপস্থিতিতে। তাহলে এখান থেকে আমরা শক্তির মুক্তি ঘটছে। তাহলে কি হলো, সূর্যালোক থেকে শক্তিটা গ্লুকোজের মধ্যে জমা হলো, সেই গ্লুকোজটাই ভেঙে কি হচ্ছে তোমার শক্তির মুক্তি ঘটাচ্ছে এবং গতিশক্তি রূপে বা আমাদের শারীরবৃত্তীয় কাজে এই শক্তিটা ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারলাম যে খাদ্য খেলে আমাদের কেন শক্তি আমরা পাই। তাহলে এইভাবে আমরা শক্তিটা পাই, কারণ কি শ্বসন বস্তুর জারণের ফলে আমরা শক্তি পাই। তাহলে এই হচ্ছে পুরো বিষয় শ্বসন এবং সালোক সংশ্লেষ। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, শ্বসন এবং সালোক সংশ্লেষ দুটো বিপরীতমুখী প্রক্রিয়া। কেন না শ্বসন এবং সালোক সংশ্লেষ বিপরীতমুখী প্রক্রিয়া এই জন্যই বলছি, কারণ শ্বসনে কি হয়, শ্বসনে কার্বন ডাই অক্সাইড এবং জলের সাহায্যে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং উপজাত বস্তুর উপরে অক্সিজেন পাচ্ছি। আর শ্বসনে ঠিক উল্টো ঘটনা ঘটছে, যেখানে গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করছে। 1 নম্বর পার্থক্য। শ্বসনে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই এটাকে বলা হয় উপচিতি বিক্রিয়া। আর সালোক সংশ্লেষে, সালোক সংশ্লেষ জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই এটা উপচিতি বিক্রিয়া। অপরদিকে শ্বসনে শুষ্ক ওজন হ্রাস পায়, কারণ সালোক সংশ্লেষে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে শুষ্ক ওজন বাড়ছে। তাহলে আর অন্যদিকে শ্বসনে গ্লুকোজটা ভাঙছে, তাহলে এটা হচ্ছে অপচিতি বিপাক প্রক্রিয়া। 2 নম্বর গেল। 3 নম্বর, সালোক সংশ্লেষের ক্ষেত্রে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমে, অক্সিজেনের ঘনত্ব বাড়ে। আর শ্বসনে কি হয়, অক্সিজেনের নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে, তাহলে অক্সিজেনের ঘনত্বটা কমে, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়ে। তাহলে সালোক সংশ্লেষ দিনের বেলা প্রধানত সূর্যালোকের উপস্থিতিতে, শ্বসন দিন এবং রাত সব সময় কিন্তু হতে পারে। তাহলে এখান থেকে দেখো মোটামুটি একটা পার্থক্য চলে আসছি, সালোক সংশ্লেষ এবং শ্বসন বিপরীতমুখী প্রক্রিয়া কিন্তু পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া। কেন বিপরীতমুখী বুঝলাম, নির্ভরশীল কেন না, নির্ভরশীল এই জন্যই বলছি, সালোক সংশ্লেষ না হলে শ্বসন হবে না। কিরকম ব্যাপার না, সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইডের দরকার, তাহলে সেই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসছে, শ্বসন থেকে। আবার শ্বসনের জন্য অক্সিজেন দরকার, সেই অক্সিজেন আসছে কোথা থেকে, সালোক সংশ্লেষ থেকে। তাহলে আমি যদি লিখি একটা, যদি ফ্লো চার্ট দেখায় যে কিভাবে এরা একে অপরের উপর নির্ভরশীল, তাহলে দেখো সালোক সংশ্লেষ এবং শ্বসন যেটা আছে, ধরো মনে করো এটা হচ্ছে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, আর এটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন, রেসপিরেশন বা শ্বসন। তাহলে কি হয় না, দুটো বিষয় যদি আমরা দেখি, সালোক সংশ্লেষে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এটা হলো অক্সিজেন। তাহলে দেখো সালোক সংশ্লেষের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় আর অক্সিজেন ত্যাগ করে। আবার একইভাবে রেসপিরেশনের ক্ষেত্রে অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে দেখো সালোক সংশ্লেষ এবং শ্বসন যদি ঠিকঠাক না থাকতো তাহলে এই প্রক্রিয়াগুলো বা বাতাসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকতো না। তাহলে বাতাসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে হলে তোমার একটা দরকার, তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্ট, O2 CO2 এর ভারসাম্য, O2 এবং CO2 এর ভারসাম্য বজায়ের জন্য, ভারসাম্য বজায় রাখতে, ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বা বজায় রাখে। 1 নম্বর গেল। 2 নম্বর পয়েন্ট কি, কেন সম্পর্কযুক্ত এবং বিপরীতমুখী অথচ সম্পর্কযুক্ত কেন বলা হচ্ছে, 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষের ফলে ফটোসিনথেসিসের ক্ষেত্রে কি হয়, গ্লুকোজটা তৈরি হচ্ছে,
গ্লুকোজ প্রোডাকশন, গ্লুকোজ প্রডিউসড হচ্ছে, প্রডিউসড। আর রেসপিরেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ব্রেকডাউন অফ গ্লুকোজ, ব্রেকডাউন অফ গ্লুকোজ, তাহলে গ্লুকোজ এখানে ভাঙছে। তাহলে দেখো তাহলে বিপরীতমুখী প্রক্রিয়া, তাই তো, এবং কিন্তু নির্ভরশীল প্রক্রিয়া, কারণ ফটোসিনথেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি হলো, সেই গ্লুকোজই কিন্তু রেসপিরেশনে গিয়ে ভেঙে যাচ্ছে। তাহলে যদি গ্লুকোজ তৈরি না হয় তাহলে রেসপিরেশন হবে না। 3 নম্বর পয়েন্ট, যে সূর্যালোকটা আসছে সেই সূর্যালোকটা গ্লুকোজের মধ্যে জমা থাকছে। এবার সেই গ্লুকোজটা আবার যখন রেসপিরেশনে জারিত হচ্ছে, তাহলে সেই গ্লুকোজটা যখন ভাঙছে তখন শক্তিটা কি হচ্ছে, এনার্জিটা রিলিজ হচ্ছে। তাহলে আফটার ব্রেকডাউন অফ দ্য গ্লুকোজ এনার্জি রিলিজড, তাই তো, রিলিজড এনার্জি। তাহলে এনার্জি তখন রিলিজ হচ্ছে, তার আগে কিন্তু রিলিজ হবে না। তাহলে এরা যতই বিপরীতমুখী হোক না কেন, বা যতই যেটা বিপরীত সম্পর্ক থাকুক না কেন, এরা কিন্তু পরস্পর একটা নির্ভরশীল প্রক্রিয়া, কারণ একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না। সুতরাং এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তো তোমরা নিশ্চয়ই জানো, শ্বসন তোমরা চ্যাপ্টার পড়ছো, তো সেখান থেকে আমি আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে এটা গেল হচ্ছে সালোক সংশ্লেষের এবং শ্বসনের মধ্যে একটা পার্থক্য। এবার যদি বলি সালোক সংশ্লেষকারী অঙ্গাণু, সালোক সংশ্লেষ কোথায় ঘটে বা কোন অঙ্গাণু সালোক সংশ্লেষে সাহায্য করে, তাহলে এবার আমরা চলে আসবো ফটোসিনথেটিক অর্গানেলিস, তাই তো, ফটোসিনথেটিক অর্গানেলিস। এবার ছোট ছোট কয়েকটা বিষয় আমরা দেখে নেব। তাহলে 1 নম্বর যেটা বলছি, ফটোসিনথেটিক অর্গানেলিস, ফটোসিনথেটিক অর্গানেলিস, অর্গানালিস কোথায় হয়, ফটোসিনথেসিস কোথায় হচ্ছে না, মেইনলি যেখানে হয় সেটা হচ্ছে 3 জায়গায় হয়। যদি আমরা গ্রিন প্ল্যান্টের ক্ষেত্রে দেখি তাহলে সেটা হবে ক্লোরোপ্লাস্ট অর ক্লোরোপ্লাস্টিড, কারণ আমাদের আশেপাশে এই তিনটেই, এই গ্রিন প্ল্যান্টটাই বেশি থাকে। তাহলে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট অর ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড কাদের ক্ষেত্রে হয়, ইন কেস অফ গ্রিন প্ল্যান্ট, সবুজ উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো আমাদের আশেপাশে আছে। গ্রিন প্ল্যান্টসের ক্ষেত্রে ফটোসিনথেটিক অর্গানালিস হচ্ছে কি, ক্লোরোপ্লাস্ট। যদি আমরা রেড অ্যালগির ক্ষেত্রে বলি তাহলে সেটা হবে ক্রোম্যাটোফোর। 2 নম্বর হচ্ছে ক্রোম্যাটোফোর, CHRAMATO, ক্রোম্যাটোফোর কাদের ক্ষেত্রে, রেড অ্যালগি, রেড অ্যালগি যেটা হচ্ছে মেম্বার অফ রোডোফাইসি, রেড অ্যালগি ALGAE, এদের কি, এরা হচ্ছে রোডোফাইসির মেম্বার, রোডোফাইসি, রোডোফাইসির মেম্বার হচ্ছে রেড অ্যালগি যারা আছে তাদের ক্ষেত্রে ক্রোম্যাটোফোর। ওকে, আর একটা আছে থাইলাকয়েড। ওকে, থাইলাকয়েড তাদের ক্ষেত্রে না, ব্লু গ্রিন অ্যালগি, থাইলাকয়েড যেটা হচ্ছে BGA। ওকে, এর নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, আর এটাকে মেম্বার অফ সায়ানোফাইসি, এর ফ্যামিলি হচ্ছে সায়ানোফাইসি। তাহলে সায়ানোফাইসির মেম্বারদের বলা হচ্ছে কি, ব্লু গ্রিন অ্যালগি। তাহলে প্রধানত আমরা জানি যেটা পড়বো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে সালোক সংশ্লেষকারী যেহেতু আমরা হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে পড়ছি, তাই আমাদের বাকি দুটো আমি জাস্ট বলে রাখলাম, কিন্তু আমাদের মেইন দরকার হচ্ছে ক্লোরোপ্লাস্টটা, এইটা হচ্ছে আমাদের মেইন দরকার, কারণ আমরা ফটোসিনথেসিস এন্ড হায়ার প্ল্যান্ট করছি, কোনো অ্যালগির ক্ষেত্রে আমরা কিন্তু পড়ছি না। তবুও তোমাদের জানার জন্য 2 এবং 3 বিষয়টা বলে রাখলাম। কিন্তু তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে ফটোসিনথেটিক অর্গানালিস বা অঙ্গাণু, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি, তুমি অবভিয়াসলি লিখবে গ্রিন প্ল্যান্টের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টিড। তাহলে এটা গেল হচ্ছে অর্গানালিস। এবার চলে এসো সালোক সংশ্লেষকারী অর্গান, তাই তো, বা ফটোসিনথেটিক অর্গান কোথায় হয়, ফটোসিনথেটিক অর্গান কোথায় হচ্ছে না, আমরা জানি গাছের রান্নাঘর কাকে বলা হয়, পাতা। তাহলে ফটোসিনথেটিক অর্গান হবে লিফ, ম্যাচিওর লিফ। ওকে, ইম্যাচিওর বা ওভার ম্যাচিওর যেটা বয়স্ক হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু হবে না, একমাত্র ম্যাচিওর লিফের ক্ষেত্রেই হবে, যার মধ্যে অবভিয়াসলি ক্লোরোফিল আছে। এটা গেল। এবার হচ্ছে সালোক সংশ্লেষের স্থান, প্লেস অফ ফটোসিনথেসিস কোথায় হয়, তাহলে সালোক সংশ্লেষের স্থান, প্লেস অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস কোথায় হচ্ছে, তাহলে প্লেস অফ ফটোসিনথেসিস হচ্ছে পাতার, মেনলি যেটা হয় সেটা হচ্ছে মেসোফিল কলায়, ঠিক আছে, পাতার মেসোফিল কলা। তাহলে মেসোফিল টিস্যু অফ লিফ
এবার এই মেসোফিল কলা যদি বলতে হয়, মেসোফিল কলা পাতা আবার দুই ধরনের হয়, সমাঙ্কপিষ্ট এবং বিষমপিষ্ট। তাহলে আমরা যদি একটা ছোট্ট করে ছবি আঁকি, তাহলে আমরা এর আগেও আমাদের জায়গাগুলো আমরা পড়ে এসেছি, কারণ এখানে হচ্ছে এপিডার্মিস আছে তোমরা জানো, কারণ পাতার অন্তর্গঠন আমরা পড়েছি। তাহলে পাতার অন্তর্গঠন করতে গেলে দেখতে পাবো যে এখানে হচ্ছে তোমার প্যারেনকাইমা থাকে উপরের দিকে, যদি এটা বিষমপৃষ্ঠ পাতা হয় উপরের দিকে প্যালিসেড প্যারেনকাইমা, তাই তো। আর নিচের দিকে থাকে হচ্ছে, নিচের তল বরাবর থাকে সেটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। প্যালিসেড উপরের দিকে প্যালিসেড, নিচের দিকে এরকম গোল আকার বা ডিম আকার স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে এই প্যারেনকাইমাগুলো কি করে না আমার ফটোসিনথেসিসে সাহায্য করে, ফটোসিনথেসিসে সাহায্য করছে। এবং এই ওপরের দিকে যে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা থাকে এগুলো সবই কি মেসোফিল কলার অন্তর্গত। এর মধ্যে সবুজ বর্ণের কি থাকে, সবুজ বর্ণের প্লাস্টিড থাকে যেটাকে বলা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টিড। তাই পাতার রং কি হয় সবুজ, কারণ কি ক্লোরোপ্লাস্ট থাকার জন্য। এবং এই পুরোটাকে বলা হচ্ছে কি, এই পুরোটাকে যেহেতু এটা ওপর দিকে প্যালিসেড প্যারেনকাইমা এবং নিচের দিকে স্পঞ্জি প্যারেনকাইমা এবং এটা ক্লোরোফিল দ্বারা পূর্ণ আছে, আর মাঝখানটাকে হচ্ছে ভাস্কুলার বান্ডিল, মাঝখানে ভাস্কুলার বান্ডিল। তাহলে এটা হচ্ছে কি প্যালিসেড, প্যালিসেড প্যালিসেড প্যারেনকাইমা, আর এটা হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা, যেটা আমরা আগেও দেখেছিলাম স্পঞ্জি প্যারেনকাইমা। এবং ক্লোরোফিল থাকার জন্য এরা কি করতে পারে, মেসোফিল কলার অন্তর্গত সালোক সংশ্লেষ করতে পারে। কিন্তু অপর দিকে আমরা যদি সমাঙ্কপিষ্ট পাতা দেখি, তাহলে সমাঙ্কপিষ্ট পাতা দেখলে কি দেখবো না, সমাঙ্কপিষ্ট পাতায় এক ধরনের প্যারেনকাইমা থাকে, সেটাকে বলা হয় কি স্পঞ্জি প্যারেনকাইমা, তাই তো। এটা স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে এরা হচ্ছে মেসোফিল কলার অন্তর্গত। তাহলে সমাঙ্কপিষ্ট পাতার ক্ষেত্রে স্পঞ্জি প্যারেনকাইমা মেসোফিল কলার অন্তর্গত, আর বিষমপিষ্ট পাতার ক্ষেত্রে তোমার দুই ধরনের প্যারেনকাইমা প্যালিসেড এবং স্পঞ্জি, এরা হচ্ছে তোমার কি না মেসোফিল কলার অন্তর্গত। তাহলে এটা হচ্ছে প্লেস অফ ফটোসিনথেসিস। এরপরের টপিকটা আসি, সেটা হচ্ছে ইউনিট অফ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের ইউনিটগুলো কি কি আছে, বা ফটোসিনথেসিসের তোমার একক কি কি আছে না, চলে এসো। ফটোসিনথেটিক ইউনিট, আমি পুরোটাকে বুঝলাম না, ফটোসিনথেটিক ইউনিট কে আছে, বা ইউনিট অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেটিক ইউনিট, সেটা হচ্ছে কোয়ান্টোজোম। তার নাম কি কোয়ান্টোজোম, 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 কোয়ান্টোজোম। এখানে কি থাকে না 250টা ক্লোরোফিল অণু থাকে, ক্লোরোফিল 250টা ক্লোরোফিল মলিকিউল থাকে, ক্লোরোফিল মলিকিউল থাকে। আর কি থাকতে পারে, এনজাইম থাকতে পারে, হ্যাঁ এনজাইম থাকতে পারে, এখানে প্রোটিন থাকতে পারে। তাহলে বিভিন্ন কম্পোনেন্ট আছে, এটা আমি পরে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। কোয়ান্টোজোম কি তার ছবি এঁকে আমি পরে আলোচনা করব, এখানে আজকে আমি এখানে আলোচনা করছি না। ফটোসিনথেটিক ইউনিট গেল, আর কি ফটোসিনথেটিক তোমার গেল। এবার হচ্ছে পিগমেন্ট, যেটা পিগমেন্ট আছে সেই পিগমেন্টটা তো আমি আজকে যাচ্ছি না। এবার আমি যেটা যাব, ফটোসিনথেটিক পিগমেন্ট এবং কোয়ান্টোজোম এগুলো প্রায় রিলেটেড। তাহলে ফটোসিনথেটিক পিগমেন্ট হচ্ছে, আমরা যদি মোটামুটি বলে রাখি যে ফটোসিনথেটিক পিগমেন্ট, ফটোসিনথেটিক পিগমেন্ট কে কে আছে এটা নিয়ে আমি বিস্তারিত পরের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমার হাতে সময় খুব কম, তাই আমি পরের ক্লাসে এগুলো আলোচনা করব। ফটোসিনথেটিক ইউনিট, কোয়ান্টোজোম কি, পিগমেন্ট কি, এগুলো মেন তোমরা একটা জেনে রাখো, সেটা হচ্ছে ক্লোরোফিল মেন, ক্লোরোফিল মেন। এছাড়াও তোমার রয়েছে তোমার যে এগুলো পিগমেন্টগুলো থাকে ক্লোরোফিল ছাড়াও, সেটা হচ্ছে তোমার ক্যারোটিনয়েডস, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ফাইকোবিলিনস, তাই তো। ক্যারোটিনয়েডস, ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস আর ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিন, ফাইকোবিলিন, তাহলে এই কম্পোনেন্টগুলো থাকে। এগুলোর কিন্তু বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না, আমি আবারও বলছি এই বিস্তারিত আলোচনা আমি নেক্সট ক্লাসে করব, কারণ এগুলো এত সহজে কিন্তু বোঝানোর জিনিস নয় বা বোঝার জিনিসও নয়। এইগুলো থেকে কিন্তু নিটে কোশ্চেন আসে, কারণ এগুলোর আমি ভাগ পরের ক্লাসে তোমরা পাবে, তো সেই জন্য পরের ক্লাস কেউ মিস করবে না, আর এই ক্লাসটা ভালোভাবে দেখবে। তো এটা হচ্ছে পিগমেন্ট। দেখো এবার আমরা যে জায়গাটা আসবো সেটা হচ্ছে ফটোসিনথেটিক অর্গানিজম, বা কোন কোন জীবদেহে, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, কাদের ক্ষেত্রে এটা হয়। সেখানে দেখো প্রথমেই বলা রয়েছে প্ল্যান্টস বা উদ্ভিদের ক্ষেত্রে, সেগুলো আমরা সবাই জানি যে হায়ার প্ল্যান্টস তাদের ক্লোরোফিল থাকে, তাই তাদের ফটোসিনথেসিস হয়। এছাড়া কার ক্ষেত্রে হতে পারে গ্রিন অ্যালগি, যেগুলো হচ্ছে ক্লোরোফাইসি মেম্বার। তাহলে মেম্বার অফ দ্য ক্লোরোফাইসি ইজ নোন অ্যাজ গ্রিন অ্যালগি, এবং তাদের মধ্যে তোমার উদ্ভিদের মতো গঠন থাকায় এবং ক্লোরোফিল এ এবং বি থাকায় তারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। আর কারা করতে পারে, বিজিএ, যেটাকে বলেছিলাম ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোফাইসির মেম্বার যারা, তারা কিন্তু করতে পারে। তাহলে এই সমস্ত উদ্ভিদগুলোর ক্ষেত্রে হয়। রুটস যদি বলি, মূল কাদের ক্ষেত্রে হয় না, গুলঞ্চের অ্যাসিমিলেশন রুট বা আত্তীকরণ মূলে হয়।
হ্যাঁ, অর্কিডের এরিয়াল রুট বা বায়বীয় মূলের ক্ষেত্রে হয়, কারণ এখানে ফটোসিনথেসিস নাম এই ক্লোরোফিল থাকার জন্য এগুলো কিন্তু করতে পারে। যদি চলে আসি স্টেম বা কাণ্ডের ক্ষেত্রে কী হয় না, ফণিফন্স আর কাণ্ডে তারা হচ্ছে এরিয়াল রুট ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড থাকে, তাতে দেখতে হয় যাদের ক্ষেত্রে কাণ্ডটা তোমার সবুজ রঙের হয়, যেমন লাউ, পুঁই, কুমড়ো এদের ক্ষেত্রে হতে পারে। অ্যানিম্যালস যদি প্রাণীদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে হয় না ইউগ্লেনা, ক্রাইসামিবা এদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকার জন্য এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। যদি ব্যাকটেরিয়া বলি, ইভেন কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করতে পারে, তাদের নাম কি রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, যেগুলো কি থাকে না ব্যাকটেরিয়া ক্লোরোফিল এ এবং বি থাকার জন্য এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। অন্যদিকে ফটোসিনথেসিস করতে পারে না এমন কিছু উদ্ভিদ, সেগুলো কি কি না, সেটা হচ্ছে অক্ষম উদ্ভিদ, যেগুলো হচ্ছে ফানজি। যদিও এটা প্ল্যান্ট কিংডমের মধ্যে রাখা হয় না, তবুও ফানজির মধ্যে ফটোসিনথেসিস হয় না, কারণ এদের কোনো পিগমেন্ট থাকে না। অন্যদিকে স্বর্ণলতার ক্ষেত্রেও কিন্তু ফটোসিনথেসিস হয় না, কারণ এরা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ বা পরজীবী যেগুলো আছে তাদের ক্ষেত্রে এগুলো হয় না, সালোকসংশ্লেষ হতে পারে না। তো এইটা ছিল আজকে আমার টোটাল বলার বিষয়, এবং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি পরের ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব এবং ডিটেলসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।